নমস্কার, এই ভিডিওতে কেমিস্ট্রি অনার্সের সেমিস্টার 2 এর সেট 5 এর কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথম কোশ্চেনটা বলেছে কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি, বলে NH3 দেওয়া আছে, NH2 NH2 দেওয়া আছে। তো দেখো NH3 একটা লোন পেয়ার রয়েছে, NH2 দেখো দুটো লোন পেয়ার আছে, দুটো সাইড দিয়ে ডোনেট করতে পারে, তাই জন্য NH2 নিউক্লিওফিলিসিটি বেশি হবে। পরের কোশ্চেনটা RS বার করতে দিয়েছে। তো কম্পাউন্ডটাকে এই কার্বন নিলাম, এইখানটা NH2 আর H দেবো। রুল অনুসারে এইটাকে আগে নাম্বারিং করতে হবে, আপ এবং ডাউন বন্ডটাকে। তার মানে এটা 1, এটা হবে 2। নেক্সট আমি এই কার্বনটায় আসবো, এই কার্বনটাকে লিখবো, এখানে NH2 আর H দেবো। এবার এদের নাম্বারিং করব। সো এটা 3, এটা হচ্ছে 4, রাইট? তার মানে এবার আমরা একটাকে চাপলাম, মনে করো 1টাকে চাপলাম, 2 3 4, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এসে ঘুরছে। এক থাকলে কি হয়? এক থাকলে মাইনাস, তার মানে এটা আর কনফিগারেশন। ফ্রন্ট সাইডে এক থাকলে 4 3 2 1 প্লাস মাইনাস, কিন্তু এটা ব্যাক সাইড। আর ফ্রন্ট সাইডে থাকে মাইনাস প্লাস, সরি, ফ্রন্ট সাইডে এক থাকলে প্লাস হয়, তার মানে এটা এস হচ্ছিল, এসি হবে, এস কনফিগারেশন। নেক্সট কোশ্চেন বলেছে এই কম্পাউন্ডটা এক্সট্রিমলি স্ট্রং বেস কেন? তার কারণ এই কম্পাউন্ডটা যখন H+ গেন করে এই লোন পেয়ার দিয়ে, H+টা যখন গেন করে তখন যে স্ট্রাকচারটা পায়, তুমি যদি একটু স্ট্রাকচারটাকে ভালো করে অ্যানালিসিস করে দেখতে পাবে, এই স্ট্রাকচারটা NMe3 এটা হচ্ছে প্লাস, এবং এইখানে থাকছে N দুটো Me। এবার নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনটার সঙ্গে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং করছে, এবং এই হাইড্রোজেন বন্ডিং করবার জন্য এর যে কনজুগেটেড অ্যাসিড, মানে অ্যাসিড H+ নিলে কনজুগেটেড অ্যাসিড তৈরি হয়, সরি, বেস H+ নিলে কনজুগেটেড অ্যাসিড তৈরি হয়। এর কনজুগেটেড অ্যাসিডটা হাইলি স্টেবল ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ডিং, তাই জন্য এই কম্পাউন্ডটা এক্সট্রিমলি স্ট্রং বেস। পরের কোশ্চেন অ্যাক্টিভ ফিনাইল সেকেন্ডারি বিউটাইল কিটোন, তাহলে কিটোন, বিউটাইল, কার্বন, ফিনাইল বলেছে মানে PH, আর বলেছে সেকেন্ডারি, এটা সেকেন্ডারি হতে হবে, ঠিক আছে? আর এখানে হাইড্রোজেন রয়েছে। এটা কেন ডেসিমাইজড হয় অ্যাকোয়াস মিডিয়ামে? তার কারণ এটা টটোমারিজম করে, এবং টটোমারিজম করবার পর এইখানে যে ডবল বন্ডটা তৈরি হয়, এই ডবল বন্ডটা যখন এবার ওপেন হবে, তখন এটা আপ সাইড দিয়ে ওঠে করতে পারে, ডাউন সাইড দিয়ে হতে পারে, তাই কারণে এটা দুটো প্রোডাক্ট তৈরি করতে পারে, তাই জন্য এটা রেসিমাইজেশন হয়ে থাকে, আপ এবং ডাউন দুটো সাইড দিয়ে অ্যাটাক হয় বলে। পরে কোশ্চেন বলেছে কম্পেয়ার স্টেবিলিটি আইসোপ্রোপাইল ক্যাটায়ন আর ইথাইল ক্যাটায়ন। আইসোপ্রোপাইল ক্যাটায়ন কোনটা? CH3CH+, এইটা হলো আইসোপ্রোপাইল ক্যাটায়ন, একটা ইথাইল ক্যাটায়ন, ঠিক আছে? খুব সোজা কোশ্চেন, শুধু স্ট্রাকচারটা আঁকলেই আমরা পেরে যাবো, দেখতে পাচ্ছ। তার মানে এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। বলবো দুটো +I এফেক্ট আছে, গুছিয়ে বলতে হবে, দুটো +I এফেক্ট আছে, তাই জন্য বেশি স্টেবল। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো এর আলফা হাইড্রোজেন, দেখো যেগুলো হাইপার কনজুগেশন করছে, আলফা হাইড্রোজেনের সংখ্যা হলো 6টা আলফা হাইড্রোজেন। আর এখানে দেখো আলফা হাইড্রোজেন কতগুলো হাইপার কনজুগেশন করবার জন্য? 3টে। সো প্রথম কম্পাউন্ডটার মধ্যে +I এফেক্ট বেশি আছে, প্লাস হাইপার কনজুগেটিং হাইড্রোজেন বেশি আছে, তাই জন্য ফার্স্ট কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে। আইসোপ্রোপাইল ক্যাটায়ন মোর স্টেবল দেন ইথাইল ক্যাটায়ন। পরেরটা বলেছে রেট অফ ডিকম্পোজিশন Hμ, তার মানে এখানে র্যাডিক্যালের স্টেবিলিটি দেখতে হবে, কারণ এখানে Hμ দিলে কী হবে? র্যাডিক্যাল ফর্ম করে। তাহলে প্রথমটার যে র্যাডিক্যালটা কেমন দেখতে? CH3CH2 ডট। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো র্যাডিক্যাল ফর্ম করছে, দ্বিতীয়টা র্যাডিক্যাল কেমন দেখতে? কার্বন, এই ডট, 3 দিকে 3টে CH3। এবার দেখো এই যে দুখানা র্যাডিক্যাল তৈরি করলো, মানে র্যাডিক্যালের যে কম্পাউন্ড তৈরি হলো, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? আমি বলবো দ্বিতীয়টা বেশি স্টেবল। তার কারণ দেখো প্রথমটার ক্ষেত্রে একটা +I এফেক্ট আছে, পরেরটার ক্ষেত্রে কটা +I এফেক্ট আছে? 3টে +I এফেক্ট।
প্লাস প্রথমটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা কত হচ্ছে 3টে, এই যে 3টে। পরেরটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা কত হচ্ছে 3টে, 6টা, 3টে, 9টা। তাই জন্য দ্বিতীয় কম্পাউন্ডটা ইজিলি ভাবে ডিকম্পোস্ট করবে, মানে ডিকম্পোজিশন রেট ফাস্টেস্ট হবে। পরের কোশ্চেনটা বলেছে এখানে রিয়াকশানটায় এত ফোল্ড ইনক্রিজ করে সলভেন্টটা যখন মিথানল থেকে ডিএমএফ থেকে মিথানলে যায়। এটা কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল, ডিএমএফ থেকে মিথানলে যায় কেন? তার কারণ মিথানল টু ডিএমএফ, ঠিক আছে। এবার এর কারণটা কি ভালো করে বোঝো। এইটা হলো পোলার প্রোটিক সলভেন্ট আর এটা হলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এবার এই রিয়াকশানটা কি করে, মনে করো CH3I এটা NaN3 এর সঙ্গে রিয়াকশান করছে, NaN3 Na প্লাস N3 মাইনাস। এই N3 মাইনাসকে এই যে ডিএমএফ আছে, ডিএমএফের যে কার্বনিল গ্রুপটা রয়েছে সেই ডিএমএফের কার্বনিল গ্রুপটা নিয়ে Na প্লাসটাকে স্ক্যাভেঞ্জ করে যায়, ক্যাটায়নটাকে স্ক্যাভেঞ্জ করে নেয়, মানে নিয়ে নেয়। বুঝতে পারছো? ওকে, তাহলে Na মাইনাসটা ফ্রি, N3 মাইনাসটা ফ্রি, N3 মাইনাসটা রিয়াকশান করতে পারে। তো এই কারণে যদি আমি ডিএমএফ নিই রিয়াকশানটা কি হয়, ফাস্ট হয়। হ্যাঁ, পরের কোশ্চেন, নিউক্লিওফিলিসিটি কোনটা বেশি? তুমি দেখো আমি যদি দুটো ছবি আঁকি, একটা হলো এইটা আর একটা হচ্ছে এইটা। তুমি যদি একটু খেয়াল করে দেখবে এই দুটো কম্পাউন্ডের মধ্যে প্রথমটার ক্ষেত্রে একটা গ্রুপ পুশ করছে, এখানে 3টে গ্রুপ পুশ করছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি কোনটার ক্ষেত্রে বেশি? পরেরটার ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি বেশি, কারণ পুশিংটা বেশি হচ্ছে। এটা ফার্স্ট পয়েন্ট। যেহেতু ইলেকট্রন ডেন্সিটি বেশি দ্বিতীয় কম্পাউন্ডে, তার মানে বেসিসিটি হলো দ্বিতীয় কম্পাউন্ডার বেশি হবে, কিন্তু নিউক্লিওফিলিসিটি ফার্স্ট কম্পাউন্ডার বেশি হবে। তার কারণটা হলো ফার্স্ট কম্পাউন্ডটার লেস স্টেরিক এফেক্ট আছে, এর যে স্টেরিক কিয়াটা বা স্টেরিক এফেক্টটা রয়েছে স্টেরিক এফেক্টটা লেস, আর এটার মধ্যে কি আছে, বেশি স্টেরিক এফেক্ট আছে, মোর স্টেরিক এফেক্ট। তো এই কারণে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটির অর্ডারটা আমরা রিভার্স দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, কোনটা ডাইপোল মোমেন্ট বেশি? প্রথমটা ডাইপোল মোমেন্ট বেশি, তার কারণ এই যে ফিনাইল গ্রুপ রয়েছে, এই ফিনাইল গ্রুপ বেসিক্যালি কি, বেসিক্যালি তো এটার একটা বেনজিন গ্রুপ। তো কি করে, এটা ইলেকট্রন পুশ করে, এইখানটা মাইনাস করে। এখন এখানটা মাইনাস হলে কি তৈরি হচ্ছে, এই জায়গাটা মাইনাস হচ্ছে, আর এই দিকগুলো এরকম তৈরি হয়েছে, এখান থেকে চলে গেছে মানে প্লাস এরকম রয়েছে। এখন দেখো এই যে যেটা তৈরি হয়েছে সেটা দেখো অ্যারোমেটিক, তার মানে আমি যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে খেয়াল করে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে NO2 আছে, NO2 ইলেকট্রন টানবে। তাহলে NO2 ইলেকট্রন টানলে কী হবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে পড়বে, এটা এখানে পড়বে, NO2 এরকম টেনে নিল। তাহলে এই রিংটা খেয়াল করে দেখো, এই রিংটা এই জায়গাটা দেখো একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে, বাকি এখানে গ্রুপগুলো যেমনভাবে রয়েছে, বাকি এইদিকে যেমনভাবে রয়েছে তেমনভাবে দিয়ে দেবে। এখন এই রিংটা যেটা প্লাস চার্জ হচ্ছে এটাকে যদি একটু ভালো করে দেখো, এই দিকটা দিয়ে দেবে, রাইট দিয়ে রেখে দিলাম, দিয়ে দেবে। খেয়াল করে দেখো এই যে রিংটা প্লাস চার্জ হচ্ছে, একটু যদি ভালো করে এইখানটার দিকে তাকাই দেখতে পাবো এটা একটা অ্যান্টি অ্যামাইডোমেটিক হচ্ছে, 4n রুল, যেখানে n = 1। তাহলে বুঝতে পারছি এই যে প্রসেসটা করছে এটা নন স্পন্টেনিয়াস প্রসেস, তার মানে এটা হলো নন স্পন্টেনিয়াস। এবং প্রথম যে প্রসেসটা করছে এটা কি আছে, স্পন্টেনিয়াস প্রসেস। এই কারণে প্রথমটাও ঘটবে, দ্বিতীয়টা ঘটবে না, তাই প্রথমটার ক্ষেত্রে চার্জ সেপারেশন বেশি হবে, এই কথাটা বলবো কিন্তু। তার মানে এটার মধ্যে চার্জ সেপারেশন বাড়বে, আর যত চার্জ সেপারেশন বাড়বে তত কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট ইনক্রিজ করে। এই কারণে ফার্স্ট কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট বেশি হবে। পরেরটা আসছি, আমাকে বলেছে যে এইটা বলেছে এনট্রপি চেঞ্জ বার করতে বলেছে। তো দেখো এনট্রপি মানে কি না, ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। তো এটাকে ডেরিভেটিভ করব,
ডেরিভেটিভ করো ডেল্টা জি বাই ডিটি রেসপেক্টে করো অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল্টা এটা ডিটি রেসপেক্ট ডেরিভেটিভ করছি বলে। তাহলে প্রথম টার্মটা কনস্ট্যান্ট টার্ম, ডেরিভেটিভ টার্ম 0 হবে, পরেরটা 12 প্লাস 33, 2টা সামনে চলে আসে, 2 × 33 টি 2 - 1, তাই তো? তাহলে 12 প্লাস 66 টি। এবার টেম্পারেচার জায়গায় 25 ডিগ্রিটা বসিয়ে দাও। তাহলে 12 প্লাস 66 × 25 মানে কত? 298 কেলভিন। 298টা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এত জুল পার মোল হবে অ্যান্সার। হ্যাঁ, এখানেও ডেল্টা জি এর ভ্যালুটা ছিল জুল পার মোলে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে। আমরা সেট 5-এর কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছি। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ভালো করে প্র্যাকটিস করে এমন ধরনের কোশ্চেন তুমি পরীক্ষায় ফেস করবে। ধন্যবাদ।